বন্ধুরা কেমন আছেন সবাই? শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি আবহমান কবিতাটির 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই কবিতার বিস্তারিত আলোচনা ভিডিওটি অবশ্যই দেখুন, তারপরে এই ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। আবহমান কবিতাটি যার রচনা, আবহমান কবিতাটি রচনা করেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে সালে জন্মগ্রহণ করেন? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন, এখানে অপশানটি একটি ভুল আছে, 24 সালে। 1924 সালে তিনি জন্মগ্রহণ করেন ফরিদপুরে। এটা আমি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনার সময় বলেছিলাম। এরকম যদি কখনো আপনারা পান 4টে অপশানই ভুল, তখন পরীক্ষার সময় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এই প্রশ্নগুলো অ্যাটেন্ড করলেই আপনি ফুল নম্বর পেয়ে যাবেন। চলুন পরবর্তী প্রশ্ন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ যেটি? প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো নীল নির্জন। আর আমাদের আলোচ্য কবিতাটি অন্ধকার বারান্দা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো নীল নির্জন, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ নীল নির্জন কত সালে প্রকাশিত হয় সেটি? নীল নির্জন এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1954 খ্রিস্টাব্দে, এটাই আমাদের রাইট অ্যান্সার, 1954 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, যে কাব্যগ্রন্থের জন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পান? আমরা সকলেই জানি যে উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থের জন্যই কিন্তু তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, উলঙ্গ রাজা এটি প্রকাশকাল হচ্ছে 1971 খ্রিস্টাব্দে, কিন্তু এই কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন কত সালে সেটা আমাদের জানতে হবে। 6 নম্বর প্রশ্ন, তিনি পেয়েছিলেন 1974 সালে, অর্থাৎ 3 বছর পর। 71 সালে কাব্যটি প্রকাশিত হয়েছে আর তিনি পুরস্কারটি পাচ্ছেন 1974 সালে, এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম নায়ক কী ধরনের বা কী প্রজাতির সাহিত্য? সেটি হচ্ছে এটি একটি কাব্যনাট্য। তাহলে প্রথম নায়কটা কি? এটি একটি কাব্যনাট্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ছড়া গ্রন্থ? নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ছড়া গ্রন্থ হচ্ছে সাদা বাঘ। কি বললাম? সাদা বাঘ, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছড়া জাতীয় গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটি রচিত হয়, আমরা জানি আবহমান কবিতাটি রচিত হয় 1365 বঙ্গাব্দে। এখানে দেখুন 1965 বঙ্গাব্দ, না এটা তো হতেই পারে না। 1364 বঙ্গাব্দ, এটাও হবে না। 1934 বঙ্গাব্দ, এটাও হবে না। 1365 বঙ্গাব্দ হবে, আর সেই সাথে 18ই ভাদ্র, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যে কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে অন্ধকার বারান্দা এই কাব্যগ্রন্থের অন্তর্গত এই আবহমান কবিতাটি। পরবর্তী প্রশ্ন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যটি রচনাকাল কত? অন্ধকার বারান্দা কাব্যটি রচনাকাল হলো 1961 খ্রিস্টাব্দ, এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দার কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এটি কিন্তু 30 সংখ্যক কবিতা। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যে এই আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। পরবর্তী প্রশ্ন, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটি যে প্রকাশনী থেকে প্রকাশিত হয়? এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনারা অবশ্যই আমাকে
কমেন্টে জানাবেন। এটা হোমওয়ার্ক থাকলো। পরবর্তী প্রশ্ন, অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটি প্রথম সংস্করণ প্রকাশিত হয় কবে? আমরা তো জানি যে 1961 সালে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, কিন্তু প্রথম সংস্করণটি প্রকাশিত হয় এপ্রিল মাসে। এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতায় কবি যেখানে গিয়ে দাঁড়ানোর কথা বলেছেন? উঠানে গিয়ে দাঁড়ানোর কথা বলেছেন। উঠানে। আবহমান কবিতায় যে গাছের ফুলের কথা বলা হয়েছে সেটি হচ্ছে কুমড়ো নয়, উচ্ছে নয়, লাউ, শশা। এখানে লাউ আমাদের রাইট অ্যান্সার। লাউ ফুলের কথা কিন্তু ওখানে বলা হয়েছিল। আবহমান কবিতায় লাউ গাছের ফুল যে সময় দোলার কথা বলা হয়েছে, সন্ধ্যার বাতাসে কিন্তু দোলার কথা বা দোলার কথা বলা হয়েছে। এটাই আমাদের রাইট অ্যান্সার। আবহমান কবিতায় যে গাছ বুড়িয়ে ওঠার কথা বলা হয়েছে, একটি নোটে গাছের কথা বলা হয়েছিল, যে গাছ বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ে না, সেই গাছটি হচ্ছে এটি, নোটে গাছ। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফুরায় না সেই ড্যাশ দুরন্ত পিপাসা, অর্থাৎ গ্রামে ফিরে আসা সেই দুরন্ত পিপাসা একগুঁয়েটার ফুরায় না, অর্থাৎ একগুঁয়ে একটা জেদ ধরে আছে, কোনো না কোনো দিন সে গ্রামে ফিরবেই। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সারাটা রাত আবহমান কবিতায় অদৃশ্য ব্যক্তিটি যেখানে স্বপ্ন এঁকে রাখেন, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে, কবিতাটির লাইন ছিল এমনই। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা আমরা অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতায় মানুষটিকে কোথায় গিয়ে দাঁড়াতে বলা হয়েছে? দু একটা রিপিট প্রশ্ন আসে, কারণ একাধিক বই থেকে এটি নেওয়া হয়েছে, তবে এখানেও গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আসে, পেয়ে যাবেন। কবিতাটি মানুষটিকে কোথায় গিয়ে দাঁড়াতে বলা হয়েছে? সেটি হচ্ছে লাউ মাচাটার পাশে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ছোট্ট ফুলটা কিসে দুলছে? ছোট্ট ফুলটা কিন্তু সন্ধ্যার বাতাসে দুলছিল। এটাই আমাদের রাইট অ্যান্সার। কেউ এখানে ঘর বাঁধার জন্য এসেছিল কতদিন আগে? অনেক বছর আগে, নাকি কয়েকদিন আগে, নাকি কয়েক বছর আগে? কোনটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে? কেউ এখানে এসেছিল অনেক বছর আগে। এটাই আমাদের রাইট অ্যান্সার, মানে বহুদিন আগের কথা বলা হয়েছে। কেউ এখানে ঘর বেঁধেছিল, কেউ এখানে ঘর বেঁধেছিল কেন বেঁধেছিল? সে কিন্তু নিবিড় অনুরাগে। এখানে প্রশ্নটা এইভাবে নয়, সে ঘর বেঁধেছিল কিভাবে বা কীরকমভাবে, কেন নয়, অর্থাৎ নিবিড় অনুরাগে, ভালোবাসার মধ্য দিয়ে নিবিড় অনুরাগে সে ঘরটি বেঁধেছিল। এটি কবিতার লাইন। এ দুটোই তৎসম শব্দ, সেটা আমি বলেছিলাম। কবিতাটিতে কটি স্তবক রয়েছে? কবিতাটির মধ্যে স্তবক সংখ্যা হলো 7টি। 7টি স্তবক রয়েছে কবিতাটিতে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 7। পরবর্তী প্রশ্ন, সারাটা দিন আপন মনে কিসের গন্ধ মাখে? সারাটা দিন আপন মনে উদ্দিষ্ট ব্যক্তিটি কিন্তু ঘাসের গন্ধ গায়ে মাখত, অর্থাৎ সমস্তক্ষণ সে প্রকৃতিকে আঁকড়ে বেঁচে থাকার চিন্তা করত। সারাটা রাত তারায় তারায় কি আঁকে? স্বপ্ন এঁকে রাখতো। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তার কি নেভে না? তার যন্ত্রণা। তার যন্ত্রণা বা দুঃখ কিন্তু নেভে না। যন্ত্রণা না নেভার কথা বলা হয়েছে, কোনো বাতি, প্রদীপ বা দ্বীপ নয়। যন্ত্রণা নেভে না। আর কি বাসি হয় না? নেভে না তার যন্ত্রণা, আর দুঃখ হয় না বাসি, অর্থাৎ ক্রমাগত দুঃখ এসেই যায়, তাই দুঃখটা বাসি হয় না। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, তার বাগান থেকে কি হারিয়ে যায় না? অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য, যতই দুঃখ কষ্ট থাক না কেন, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বজায় থাকে। এটা হচ্ছে কুন্দ ফুলের হাসি তার বাগান থেকে ফুরিয়ে যায় না। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কি নামলে সন্ধ্যা হাওয়া ছুটে আসে? সেটা হচ্ছে
এখানে অপশানে আছে আধার, আলো, ছায়া, বৃষ্টি। অনেকে হয়তো আধার অপশানে টিক করতে পারেন, কিন্তু তা কিন্তু হবে না। কবিতায় রয়েছে ছায়া নামলেই সন্ধ্যা নদীর হাওয়া ছুটে আসে। তেমনি করেই কি ওঠে? তেমনি করেই কিন্তু সূর্য ওঠার কথা বলা হয়েছে। তেমনি করে কি ওঠার কথা বলা হয়েছে? সূর্য। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটি কটি চরণে বিধৃত হয়েছে? আবহমান কবিতাটিতে মোট চরণ সংখ্যা রয়েছে 34টি। এটাই আমাদের রাইট অ্যান্সার। এবার আমরা আসি আরও কিছু প্রশ্নোত্তরে। যা গিয়ে ওই ড্যাশ তোর দাঁড়া, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। আবহমান কবিতায় কোথায় দাঁড়ানোর কথা? সেটা হচ্ছে উঠোনে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতায় কবি কার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? লাউ মাচাটার পাশে। পরবর্তী প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে কিসের বাতাসে? সন্ধ্যার বাতাসে। কয়েকটি প্রশ্ন রিপিট আছে, তবে ব্যতিক্রম প্রশ্ন কিছু পাবেন। কে এইখানে এসেছিল ড্যাশ বছর আগে? অনেক বছর আগে। এখানে অনেক বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি একাধিক বই থেকে তথ্য সংগ্রহ করে একাধিক প্রশ্ন আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। কারণ যে কোনো নির্দিষ্ট একটা বইতে হয়তো গোটা 20-25টা প্রশ্ন থাকে, বা কোনোটাতে 10-15টা, কিন্তু আমি একাধিক বই মিলিয়ে মোট 50টি এমসিকিউ নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। সেখানে হয়তো 3-4টে প্রশ্ন রিপিট হতে পারে। কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরে না? সেটা হচ্ছে নোটে গাছ। নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরে না। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ফুরোয় না সেই ড্যাশ দুরন্ত পিপাসা। ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। কে এইখানে ঘর বেঁধেছে ড্যাশ? সে এখানে ঘর বেঁধেছে কিন্তু নিবিড় অনুরাগে। এখানে নিবিড় অর্থে গভীর শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে অ্যাকশন আমাদের অপশান যেহেতু নিবিড় নেই, তাই আমাদের কিন্তু অন্যটাও এখানে আসছে না। তাহলে এটাই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, গভীর। পরবর্তী প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে? তারা ফিরে আসে কিসের জন্য? মাটিকে আর হাওয়াকে ভালোবেসে তারা কিন্তু ফিরে আসে। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতায় কবি গিয়ে দাঁড়াতে বলেছেন কোথায়? উঠোনে গিয়ে দাঁড়াতে বলেছেন। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আবহমান কবিতাটির মূল কাব্যগ্রন্থ হচ্ছে অন্ধকার বারান্দা। পরবর্তী প্রশ্ন, ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। কিসের পিপাসা? জলের পিপাসা, শহরে চলে যাওয়ার পিপাসা, দেখার পিপাসা, গ্রামে ফিরে আসার পিপাসা। এখানে কিন্তু গ্রামে ফিরে আসার পিপাসার কথা বোঝানো হয়েছে কবিতাটির মধ্য দিয়ে। এটাই আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এক গুয়েটার যে জিনিস না ফেরানোর কথা বলা হয়েছে তা হলো কি? দুরন্ত দুষ্টুমি, দুরন্ত পিপাসা, দুরন্ত ছটপটানি, অনন্ত ছেলে মানুষই। অর্থাৎ এটা হচ্ছে দুরন্ত পিপাসা। এক গুয়েটার দুরন্ত পিপাসা কিন্তু না ফেরানোর কথা এখানে বলা হয়েছে। সারাটা রাত ড্যাশ স্বপ্ন রাখে। স্বপ্ন এঁকে রাখার কথা বলা হয়েছে কোথায়? সেটি হচ্ছে তারায় তারায়। এটা আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নেভে না তার ড্যাশ। কি নেবে না? নেভে না তার যন্ত্রণা। এখানে যন্ত্রণা না নেভার কথা বলা হয়েছে। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে তা হলো কি? সেটি হচ্ছে কুন্দ ফুলের হাসি না হারানোর কথা বলা হয়েছে। কারণ কুন্দ ফুলের হাসি কিন্তু হারিয়ে যায় না। তেমন করেই সূর্য ওঠে, তেমনি করেই ড্যাশ, তেমনি করেই কিন্তু ছায়া নামে। এটা আমাদের রাইট অ্যান্সার। মোটামুটি 50টি এমসিকিউ আলোচনা করলাম। একাধিক প্রশ্ন হয়তো রিপিট হয়েছে, তার জন্য দুঃখিত। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত দেবেন কেমন লাগলো। আর সেই সাথে খুব দ্রুত আমরা নবম শ্রেণী
শেষ করব সেই আশা নিয়ে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। এর পরবর্তী ক্লাস হচ্ছে উপোস।